সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান রাজনীতি এবং গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। দুজন অতিথি এরই মধ্যে আমাদের সঙ্গে সেই স্টুডিওতে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এরপর রয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনার দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার প্রয়োজন জনগণের স্বার্থ অনুযায়ী, অর্থাৎ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় বসায় বা দায়িত্ব দেয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনীয় সংস্কার করবে। তারেক রহমান আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করতে গিয়ে যাতে জনগণের গণ দাবি থেকে সরে না আসে। তিনি প্রশ্ন রেখেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের যেই মূল্যবৃদ্ধি, এ নিয়ে কেন রাজনৈতিক দলগুলো আলোচনা করছে না। তারেক রহমান আহ্বান করেছেন ডিবেট, অর্থাৎ জন রিলেটেড যেগুলো স্বাস্থ্য, শিক্ষা, নিত্যপণ্যের বাজার মনিটরিং, এসব বিষয়গুলো রাজনৈতিক দলের মধ্যে ডিবেট বা বিতর্কের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে নাহিদ ইসলাম, অর্থাৎ সাবেক তথ্য উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক, যেটা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, নাহিদ ইসলাম বলেছেন, সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। এর আগে কিন্তু নাহিদ ইসলাম বলেছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক হয় এবছর নির্বাচন নাও হতে পারে। সম্প্রতি এক মিডিয়ায় তিনি একথা বলেছিলেন। অবশ্য পরবর্তীতে আবার তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি আজকে আবার বলেছেন যে সরকার যেই সময় বেঁধে দিয়েছে, প্রয়োজনীয় সংস্কার করেই এই সময়ের মধ্যেই নির্বাচন করা সম্ভব। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, একই সাথে সংসদ নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনও করা যেতে পারে বলে তিনি দাবি করেছেন। তিনি আরও বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং আওয়ামী লীগের বিষয়ে একটি সিদ্ধান্তে আসা উচিত। অর্থাৎ এক্ষেত্রে তিনি রাজনৈতিক দলসহ সবাইকে বলেছেন, আওয়ামী লীগের বিচারের জন্য একটি ঐক্যমত্যে আসতে হবে। আরেকটি বিষয়, রেমান, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যে সম্পদ, সেগুলো স্থানান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। দুদকের অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা জব্দ করেছে দুদক। অর্থাৎ যেসব পরিবার, শেখ হাসিনা ও তার পরিবারের যেসব সদস্যদের নামে এই সম্পদ রয়েছে, সেগুলো তারা হস্তান্তরের চেষ্টা করছে। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি বেনজির আহমেদ আপনাকে। আলোচনা শুরু করতে চাই আকবর হোসেন আপনাকে দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছেন। তিনি মানে ধারাবাহিকভাবে কথা বলছেন। 31 দফার বিষয়ে বলছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, তো মৌলিক যে অধিকারগুলো মানুষের, এই বিষয়ে তিনি কথা বলছেন। দ্রব্যমূল্যের বিষয়টি কিন্তু সাধারণ মানুষকে বেশ নাড়া দিচ্ছে। বিশেষ করে রমজানে আপনি খেয়াল করবেন, তেল সহ বেশ কিছু পণ্য কিন্তু বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। এর কোনো জবাবও কিন্তু সাধারণ মানুষের কাছে নেই। এর কারণটা কি আসলে? ধন্যবাদ। আমি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আমি স্পেশালি 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমি শুনছি, এবং ওনার প্রতিটি বক্তব্য আমি একদম শব্দ এবং বাক্য অনুযায়ী আমি শুনি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। একটা জিনিস এখানে আমার কাছে যেটা ভালো লাগে, যে সে বিষয়টা উনি কখনো ব্যক্তিগত আক্রমণ করা কিংবা ব্লেম করা, ওইটার মধ্যে উনি এখনও অবধি যান নাই, যেটা একটা ভালো জিনিস, খুব পজিটিভ সাইন। উনি আসলে ইস্যু ভিত্তিক কথা বলেন, যে কোন কোন ইস্যুগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। যেমন ধরুন সংস্কার, নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য, আপনি যেটা বলছেন দ্রব্যমূল্য ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। তো দেখুন, একটা পলিটিক্যাল পার্টির টপ লিডারশিপ, তাদের ভাবনার মধ্যে এই জিনিসগুলোই আসবে বা আসা উচিত, যেটা আমি মনে করি। এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একটা সমস্যা তৈরি হয়েছিল, বিশেষ করে বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গিয়েছিল রমজানের আগে থেকেই আসলে, এবং আরও কিছু ভোগ্যপণ্যের ক্ষেত্রেও একই অবস্থা তৈরি হয়েছিল। তবে রমজানের সময় মনে হয় আমরা অনেকে যেটা বলছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বা আমিও নিজে কিছু যাচাই করে দেখেছি, আপনি যদি অন্য বছরগুলোর সঙ্গে তুলনা করেন, অর্থাৎ গত বছরের রমজান, তার আগের বছরের রমজান, তার আগের বছরের রমজানের সঙ্গে যদি এই রমজানের ব্যাপারটা আপনি হিসেব করেন, তাহলে দ্রব্যমূল্যের ক্ষেত্রে একেবারে অতটা ব্যাপকভাবে উল্লঙ্ঘন হয়নি।
হয়তো এটা যতটা কমে আসার এক্সপেকটেশন মানুষের থাকে ততটা কমে আসে না। এবং দেখেন দ্রব্যমূল্য আসলে এমন একটা জিনিস যে আপনি যত স্থিতিশীল হোক বা কমে আসলেও মানুষ কিন্তু এক্সপেক্ট করবে যে এটা আরও কমে আসুক, এরকম একটা ব্যাপার থাকে। সুতরাং ওইটা হচ্ছে একটা জিনিস। বাট স্টিল আমাদের প্রচেষ্টাটা থাকা উচিত হচ্ছে কীভাবে দ্রব্যমূল্যকে আরও সহনশীল, আরও সহনীয় পর্যায়ে করা যায়। বাট কিছু পরিবর্তন অলরেডি অন্তত বাজারের ক্ষেত্রে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি আর কি। যেটা বললাম যে আপনি এখনও যদি গত রমজান বা তার আগের রমজানের সঙ্গে তুলনা করেন তাহলে সেখানে একটা মোটামুটি একটা, আমি বলবো না যে এটা ব্যাপকভাবে কমে এসছে, বাট এটা স্থিতিশীল পর্যায়ে আছে আপনি গতবারের তুলনায় যদি চিন্তা করেন। আর সেকেন্ড থিং হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এসব বিষয় নিয়ে আসলে আমাদের কথা উচিত। এবং আমি দেখি যে আমাদের রাজনীতিতে যেটা হয়, আমরা অনেক বেশি মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ বা ইতিহাস, এগুলো নিয়ে অনেক বেশি চর্চা করি যে অতীতে কি হয়েছে। অতীত আমাদের অবশ্যই লাগবে, ইতিহাস না হলে পরে আপনি বর্তমান নির্মাণ করতে পারবেন না, ট্রু। কিন্তু আমাদের রাজনীতিতে অতীতের চর্চাটা বেশি হয়। সেখানে ধরেন মানুষের ওয়েলফেয়ারের যে জায়গাগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে আমরা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে খুব বেশি কথা আমরা শুনি না। ইন এ সেন্স আমি বলছি যে হয়তো যখন যারা ক্ষমতায় যাচ্ছে তারা হয়তো কিছু পলিসি নির্ধারণ করছে, কিন্তু আপনি ক্ষমতায় যাবার আগে থেকে যে আপনার পলিসিগুলো কি হবে, তো ওই বিষয়গুলোকে অ্যাড্রেস আপনি কিভাবে করবেন, এগুলোকে আসলে আগে থেকে আলোচনায় আনতে হবে। এবং আমার মনে হয় যে মিস্টার তারেক রহমান ওই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছেন, হুইচ ইজ এ গুড সাইন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে আপনার আরও যে সমস্ত বিষয়গুলো আছে, যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের যে 31 দফাটা অলরেডি তারা আলোচনা করছে এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, ওইটাও আমি পড়েছি, ওইখানে অবশ্যই এই বিষয়গুলো উল্লেখ করা আছে। সুতরাং আমি মনে করি যে হয়তো বক্তব্যের দিক থেকে আপনি যদি চিন্তা করেন উনি ইস্যু ভিত্তিক যে কথাগুলো বলছেন, আমি মনে করি দ্যাট ইজ ভেরি পজিটিভ। জি, পজিটিভ। শহীদুল ইসলাম বাবুল, আপনি কৃষক দলের সাধারণ সম্পাদক, কৃষকদের নিয়ে কাজ করেন, ছাত্র রাজনীতিতে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। কৃষি বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, কৃষকরা পণ্যের মূল্য পাচ্ছে কিনা, মজুতদারি কমেছে কিনা, একই সঙ্গে সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়েছে কিনা? পুরোপুরি না হলেও কিছুটা উন্নতি তো হয়েছে। কৃষকদের দুঃখ তো শাশ্বতকালের দুঃখ, সবচেয়ে পুরনো পেশা 5000 বছরের পুরনো পেশা। আপনি একবার চিন্তা করে দেখেছেন কৃষকের দুর্দশা? আপনি যদি মানে একেবারে পরিসংখ্যান ধরে ধরে আপনি চিন্তা করেন, যে কৃষকের 10 বিঘা জমি ছিল, 1 বছরে তার 1 বিঘা বিক্রি করতে হয়। কৃষকের বাবা তার চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা ঠিক মতো দিতে পারে না। কৃষকের সন্তানের পড়ালেখার টাকা হয় না। কৃষকের কোনো সমবায় সমিতি নাই, কৃষকের কোনো ট্রেড ইউনিয়ন নাই, কৃষকরা কোনো স্ট্রাইক করতে পারে না, কৃষকরা কোনো, যতই আপনি কৃষকের উপর নিপীড়ন করেন, শ্রমিকরা রাস্তা ব্লক করে দিতে পারে, চাকরিজীবীরা স্ট্রাইক করতে পারে, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো কৃষক, হাট জিরে এখনো সেই বাস্তবতা। কোন সরকার কখন কি করেছে কৃষকের জন্য সেটা না, এখনো বাংলাদেশের জাতীয় আয়ের, জিডিপির একটা গুরুত্বপূর্ণ অংশ কৃষি থেকে আসে। আপনি যতই শিল্প বিপ্লব বলেন, যতই গার্মেন্টস বলেন, যতই রেমিটেন্স বলেন, আপনি চিন্তা করে দেখেন তো, বাংলাদেশের কৃষক যদি বলে 1 বছর আমি উৎপাদন করব না, তাহলে কি ব্যাপার হবে? আপনার পেঁয়াজ, আমার 35 লক্ষ পেঁয়াজের চাহিদা আছে বাংলাদেশে, শুধু পেঁয়াজের কথাই বলি। বাংলাদেশেও 35 থেকে 36 লক্ষ টন মেট্রিক টন কৃষক পেঁয়াজ উৎপন্ন হয়, বাট 5 লক্ষ টনের মতো আবার আমদানি করতে হয়, কারণ এটা একটা পচনশীল দ্রব্য। হ্যাঁ, সেটা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নাই। এই 35 লক্ষ মেট্রিক টনের সাথে বেশিও আমি উৎপাদন করতে পারি, হ্যাঁ, যদি আমি প্রযুক্তি, উন্নত বীজ বা সরকারি মনিটরিংকে আরও বেশি কার্যকর করি। কিন্তু আমি সেটা করতে পারছি না। এই 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আনতে যায় প্রতি বছর একটা কারবালার মতো পরিস্থিতি আমাদের হয়ে যায়, একটা বিপুল। তা আপনি চিন্তা করে দেখেন, যদি 35 লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? বা ধান, হ্যাঁ, আপনার তো এক সময়ে কি বলে 72-75, এটা তো সত্য, এটা রাজনৈতিক বক্তব্য না, একটা দুর্ভিক্ষে ভয়াবহ একটা অবস্থা হয়েছিল, কুকুরে মানুষ একসাথে খাবার খেয়েছে, মুরব্বীরা বলেছে, আমরাও কিছু দেখেছি। কিন্তু জিয়াউর রহমানের 3 বছর, 3.5 বছর শাসন আমলে এই যে খাল খনন বলেন, এই সবুজ বিপ্লব বলেন, বা তার বক্তব্য উঠোনে একটু জায়গা, 1 ইঞ্চি জায়গায় খালি রাখবেন না, খামার, হাঁস, মুরগি, অনেক ব্যাপার আছে, বা জিকে প্রজেক্ট, এই যে বক্তব্যগুলা, বা 12,500 কিলোমিটার খাল খনন করেন 81 সালে। ক্যান ইউ ইমাজিন ইট, যে বাংলাদেশ থেকে আমরা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে আমরা নেপালে সামান্য আমরা খাদ্য রপ্তানি করেছিলাম, চাল। ক্যান ইউ ইমাজিন ইট? তো এটাও আছে। আবার আমাদের যেই জনসংখ্যা, দুনিয়ার মানুষ তো অবাক হয়ে যায় যে তোমরা এতটুকু ভূখণ্ডে এত মানুষের খাবার কিভাবে, এবং আমরা যেই পরিমাণে চাউল খাই,
ভাত খাই, এটা দুনিয়ার কোথাও কিন্তু এই ব্যবস্থা নেই। তারপরেও কিন্তু আমরা প্রোডাক্ট করছি, এই বাংলাদেশের কৃষক করছে। তার জন্য আপনি যে ইনসেন্টিভ যত সামান্য যাই দেন, হ্যাঁ, এগুলো আপনার কৃষকের কাছে পৌঁছায় না। একজন বৈষ্ণবের চেয়ারম্যানরা, মেম্বাররা, আওয়ামী লীগের লোকেরা কি পায় আপনারা বলেন? সেই রকম মনিটরিং কি আছে? সেই জন্য বললাম কৃষকের জন্য 25,000 টাকা ঋণের জন্য আপনার কোমর বেঁধে আপনি জেলখানে নেয়, অথচ হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে যারা, তারা বহাল তবিয়তে এই দেশ থেকে পালাই চলে গেল। কি বিচার করতে পেরেছেন? সেই জন্য বাংলাদেশের কৃষি এবং কৃষকের আমাদের কিছু কর্মসূচি আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদেরকে কৃষকদের দায়িত্ব দিয়েছেন, উনি গ্রাউন্ড ওয়ার্ক করছেন কিন্তু কৃষি নিয়ে, এবং তিনি আমাদেরকে কিছু কর্মসূচির কথা বলেছেন। আমরা বাংলাদেশের 4,500 ইউনিয়নে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে গিয়েছি, কৃষি সমাবেশ করেছি। সেই সমাবেশগুলোতে আমরা বলেছি তাদের সুখ দুঃখে কি, তারা কি চায়, তাদের কি অসুবিধা, সেগুলো আমরা মতামত নেওয়ার, নির্যাস নেবার চেষ্টা করেছি। আমাদের যে পরিকল্পনা, যদি আমরা ক্ষমতায় যেতে পারি মানুষের ভোটে, তাহলে কৃষকের জন্য একটা মহা পরিকল্পনা আমরা হাতে নিব ইনশাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য, যেমন আপনাকে যদি ফার্মার্স কার্ড, অনেক ব্যাপার আছে আসলে কৃষি নিয়ে দীর্ঘ আলোচনার ব্যাপার আছে, ফার্মার্স কার্ডের ব্যবস্থা আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে সারের মিসম্যানেজমেন্টের কারণে প্রতি বছর 12,000 কোটি টাকার মতো মিসিলেন্স হয়, অতিরিক্ত সার, অপ্রয়োজনীয় সার ব্যবহারের কারণে। তাতে আবার অন্য ক্ষতিও হয়। আপনি অতিরিক্ত সার ব্যবহারের কারণে পোকামাকড়ের এগুলো আক্রমণ হয়, আবার কীটনাশকও দিতে হয়, ফলনেও প্রবলেম হয়। এই বিষয়গুলা যদি বৈজ্ঞানিক উপায়ে আমি সমাধান করতে পারেন, অনেক আপনার 12,000 কোটি টাকা। এই যে পানি, আমরা উন্নত বিশ্বে দেখে আসলাম, আপনি মোবাইলের মধ্যে কন্ট্রোল করে, চায়নাতে সেদিন দেখে আসলাম, আপনার আপনাকে অ্যালার্ম দিবে যে এখন পানি লাগবে আপনার এখানে, সেই ব্যবস্থা তাদের করা আছে। আপনি মোবাইলে অ্যাপ তৈরি করে পানি ছেড়ে দিলেন ঘরে বসে বসে, আবার যখন সেটা শেষ হয়ে যাবে অ্যাপ বন্ধ করে দিলেন। প্রযুক্তি কোথায় চলে গিয়েছে? আপনাকে কিন্তু সেই প্রযুক্তি আনতে হবে, কৃষি কার্ড করে। সিন্ডিকেট ভাঙবেন কোন প্রযুক্তি দিয়ে? সিন্ডিকেট একটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলেছি, আমাদের যেটা কমিটমেন্ট, যে আমরা কৃষক যাতে তার ন্যূনতম উৎপাদিত পণ্যের মূল্য পায়, আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র নির্মাণ করব। একবারে নাও যদি পারি শুরু করব আমরা, এবং যতটুকু সম্ভব আমরা করব, তাতে করে কৃষক যাতে তার একটা মিনিমাম একটা ব্যালেন্স থাকে। আপনি পাট উৎপাদন করতে আপনার 2,000 খরচ হয়, আপনার বিক্রি যদি 1800 টাকা করা লাগে, তাহলে কি হবে? পেঁয়াজ আপনি উৎপাদন করলেন, আপনার সিজনে বিক্রি করতে হয়, আলু আপনি উৎপাদন করতেই আপনার 12 টাকা 12.5 টাকা খরচ হয়। এখন সিজনের সময় যদি আলু আপনার 10 টাকায় বিক্রি করতে হয়, তাহলে কৃষক কিভাবে সার্ভাইভ করবে? আবার এই আলু কিন্তু আমরা 50 টাকায় কিনি ঢাকায়। এই যে সামগ্রিক বিষয় এবং বাস্তবতা, এই বিষয়গুলো আপনি রিয়েলাইজ না করেন, তাহলে বাংলাদেশের কৃষি থাকবে না, বাংলাদেশের কৃষক দরিদ্র থেকে দরিদ্রতম হবে। সেই জন্য আমাদের কিছু গোল আছে, কিছু পরিকল্পনা আছে। এর ভিতরে ব্যত্যয় হতে পারে, এর ভিতরে চেঞ্জ হতে পারে, যে আমরা যার 2 বিঘা কত শতক জমি, ন্যূনতম একেবারে মানে প্রান্তিক কৃষক, তাদের জন্য একটা ন্যূনতম বরাদ্দ। 50 বিঘা জমি যারা আছে তার জন্য আমি করতে পারবো না, করবো না। পর্যায়ক্রমে একেবারে নিম্ন থেকে, প্রান্তিক থেকে আমরা সরকারি কার্ড করে, তার কি প্রয়োজন সরকারি, তাদেরকে কিভাবে উঠিয়ে আনা যায়, সেই পরিকল্পনা আমাদের আছে। আর অনেকগুলো পরিকল্পনা আছে। জি আকবর হোসেন, আজকে দিনভর আলোচনায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার পরিবারের সদস্যদের সম্পদ অন্যের নামে হস্তান্তরের একটা চেষ্টা চলছে, মানে খুবই মারাত্মক বিষয় কিন্তু। এবং দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ দেওয়া লাগে আর কি, তারা এটা খুঁজে বের করেছে। 124টি ব্যাংকে 635 কোটি টাকার সম্পদের তথ্য এখন পর্যন্ত পেয়েছে, আর অনুসন্ধান চলছে। হ্যাঁ, এটা আসলে টিপ অফ দ্য আইসবার্গ আর কি। আমরা যতটুকু জানি বা যতটুকু শুনেছি, এটা তার মধ্যে খুব সামান্য কিছু হতে হবে। এটা তার দেশের মধ্যে, এখানে তার দেশের বাইরের প্রসঙ্গ আসেনি। এবং আপনি যে শব্দটা বললেন যে এটা অ্যালার্মিং, যে সম্পত্তিগুলো গোপনে এটা ট্রান্সফার হয়ে যাচ্ছিল, হস্তান্তর হয়ে যাচ্ছিল, তখন গিয়ে এটা নজরে আসে বা এটা ধরা পড়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা ধরা পড়তে এতদিন কেন লাগলো? এবং অ্যান্টি কারাপশন কমিশন তাদের তো এই জিনিসগুলো আরও শুরু থেকেই আরও অ্যাক্টিভলি জিনিসগুলোকে সর্ট আউট করা উচিত ছিল। এবং এখানে দেখেন, একটা জিনিস হচ্ছে, আমরা শুনতাম যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলতেন যে আমার জীবনের চাওয়া পাওয়ার আর কিছু নেই। এটা কিন্তু ওনার একটা খুব, এই বাক্যটা তিনি সবসময় বলতেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যদি তাদের জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই থাকে, তাহলে ওনারা কেন পূর্বাচলে তাদের পুরো পরিবারের 6 জনের নামে 60 কাঠার প্লট নিয়েছিলেন? ওনার কি প্রয়োজন ছিল? উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এই দফায় 15 বছর, তার আগে 6 বছর, যেভাবেই উনি থাকুন না কেন, ক্ষমতা দখল করে, জবরদখল করে, ভোট ছাড়া ছিলেন। একজন ব্যক্তি যদি 20 বছর একটা দেশের প্রধানমন্ত্রী থাকেন, একটা দেশের 50 বছরের 54 বছরের মধ্যে, তার আবার 10 কাঠা 50 কাঠা প্লট লাগবে কেন? এগুলো কিসের বহিঃপ্রকাশ? এগুলো তো আমি মনে করছি এগুলো লোভের বহিঃপ্রকাশ।
এবং তার সন্তানরা কিন্তু একজন দেশেই থাকতেন না, তখনও থাকতেন না এবং আরেকজনও থাকতেন না। তো তাহলে ওনার এই সম্পত্তির প্রয়োজনটা হচ্ছিল কেন? এমন না যে তার পৈতৃক সম্পত্তি ছিল না, ব্যাপারটা সেরকমও না, কিন্তু তারপরেও তারা এই কাজগুলো করেছেন। এবং বিভিন্ন জায়গায় এখন যেগুলো পাওয়া যাচ্ছে, এবং আমি মনে করি এটা শুধু শেখ হাসিনার ব্যাপার নয়, যেমন ধরেন গত 15 বছরে আওয়ামী লীগের এই শাসন আমলে আপনার এরকম একটা বিষয় করা উচিত যে গত 15 বছরে বিভিন্ন প্রফেশনাল গ্রুপস, বিশেষ করে ধরেন রাজনীতিবিদ তো আছেই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, এবং সেখানে অন্য যারা আছে যেমন ধরেন সাংবাদিক, তারপরে আরও আইনজীবী, তারপরে অন্যান্য পেশার পুলিশ, হ্যাঁ, বা সামরিক কর্মকর্তা যারা ছিলেন, এদের একটা তালিকা ধরে যে গত 15 বছরে কার আয় কেমন ছিল এবং কার সম্পদ কেমন, শুধু তার ব্যক্তিগত সম্পদ নয়, তার স্ত্রী, তার সন্তান কিংবা তার মা বাবার গত 15 বছর আপনি কে কী পরিমাণ সম্পদ কিনেছে এটা কিন্তু আপনি রেজিস্ট্রি অফিসে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা কঠিন কোনো কাজ না, খুবই সহজ কাজ। এবং এরপর আপনি মেলান যে আপনার আয়ের সঙ্গে আপনার সম্পদের পরিমাণ কতটা হয়েছে। আপনি আমারটাও নেন, আমিও দেব। তাহলে তো এটা করা উচিত ছিল। আপনি যদি করাপশন নিয়ে যদি প্রপারলি সিরিয়াস হন, এবং আমরা যে সমস্ত কথাগুলো আমরা শুনেছি, দুই একটা তো আমরা ঘটনা দেখেছি যে আইজিপি ছিলেন বেনজির আহমেদ বা আরও কয়েকজন ওই যে ট্যাক্সের একজন কর্মকর্তা, তাদের সম্পদের যে হিসাব, এগুলো তো তাক লাগানোর মতো, অবাক হওয়ার মতো, আলাদিনের চেরাগের মতো। সুতরাং আমি মনে করি যে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পত্তির যে বিষয়টা এখনো অবধি জানা গেছে, আপনি এটা টাকার অঙ্কে বলছিলেন প্রায় 620 কোটি টাকার মতো হবে, 635 কোটি টাকা। আপনি এটা চিন্তা করতে পারেন যে 635 কোটি টাকা একটা দরিদ্র দেশে একটা পরিবারের হাতে, আমি তাদের অন্য সম্পত্তির কথা বাদই দিলাম, আজকে যেগুলো পেল সেগুলোর মূল্যায়ন যদি আপনি করেন যে 635 কোটি টাকা, তাহলে কি হয়েছে গত 15 বছরে এই দেশে? আপনি কত হাজার লক্ষ লক্ষ কোটি টাকার আপনি এখানে এই অবৈধভাবে নানাভাবে এই সম্পদ তৈরি হয়েছে। আমি মনে করি এখন এটা সময়ের দাবি, এবং আপনি যদি স্ট্রিক্ট হন এই দুর্নীতি দমনের ব্যাপারে এবং এগুলোকে আনার্থ করার ব্যাপারে, আমার মনে হয় মানুষের এটাতে কোনো আপত্তি থাকবে না। মানুষ এটা তো ওয়েলকাম করবে যে আমরা আরও দেখতে চাই, আমরা আরও জানতে চাই যে আসলে কোথায় কি আছে। জি, শহীদ ইসলাম বাবুল, এর আগে আমরা ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিষয়ে কথা বলছিলাম। সচিবালয় সহ সব দফতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। এটি আমার কথা নয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথা, আপনার দলের অন্যতম একজন নেতা। এখন এই যে যারা বসে আছে, আপনার সঙ্গে অফ দ্য রেকর্ড আলাপ করছিলাম যে আসলে এদের কি রাতারাতি সব সরানো সম্ভব? এদের কি রাতারাতি সব পরিবর্তন করে একবারে ফেরেশতা নিয়ে আনা সম্ভব? রাতারাতি সব সরানো সম্ভব না, কিন্তু যেগুলো সরানো সম্ভব ছিল সেগুলো যা 1 মাসের মধ্যে সরানো সম্ভব ছিল সেটা 6 মাসে কেউ কেউ সরেছে, আবার অনেকে এখন সরেনি। সেটা সুযোগ ছিল, হ্যাঁ, কিন্তু যেই গতিতে হওয়া উচিত ছিল সেই গতিটা আমরা দেখিনি, যেই কারণে অনেকগুলা আমাদের স্যাবোটাইজ, অনেকগুলো দুর্বলতা প্রশাসনিক বা সরকারি, সেগুলো কিন্তু হচ্ছে। কেউই চায় না আওয়ামী লীগের এই সবচাইতে সুবিধাভোগী যারা মানে কি পয়েন্টগুলাই ছিল, তারা যদি এখনও কর্তৃত্ব করে, যাদের হৃদয়ে জয় বাংলা আওয়ামী লীগ নৌকা, তারা যদি এখনও কর্তৃত্ব, এরকম অসংখ্য নজির আছে, ভয়াবহ নজির আছে, যারা কি পয়েন্টে বসে আছে। হ্যাঁ, সব আপনি পরিষ্কার করতে পারবেন না একদিকে, সেটা একটা সময় সাপেক্ষ, কিন্তু যেই গতিতে যেইভাবে হওয়ার কথা ছিল, আমাদের উপদেষ্টা মণ্ডলীতে একটা দুর্বলতা আছে। আমরা শুধু বিরোধিতা করতে চাই না, প্রধান উপদেষ্টার সদিচ্ছাও হয়তো আছে, কিন্তু উপদেষ্টা পরিষদে এমন সব মানুষ নানান শ্রেণীর, যারা এই রাজনীতি সরকার পরিচালনায় এদের অভিজ্ঞতা নাই, হয়তো তাদের বিভিন্ন শ্রেণীভেদে তারা হয়তো স্কলার আছেন, পণ্ডিত আছেন বা সফল ব্যক্তি হইতে পারেন, কিন্তু রাষ্ট্রনীতি, রাষ্ট্রাচার এটা তো ভিন্ন ব্যাপার। এবং গতি, শক্তি, সাহস, সমগ্র সবকিছুর একটা মিশেল হইতে হয়। সেই জায়গাগুলো বিরাট ঘাটতি আছে, যার জন্য এই জাতিকে অনেক কিছু পে করতে হচ্ছে। যদিও আমাদের সকলের আকাঙ্ক্ষার এই সরকার, এখানে বিপুল আকাঙ্ক্ষা তাদের প্রতি, সেই বিষয়গুলো রেটিফাই করা বা চেঞ্জ করা, পরিবর্তন করা যেভাবে হওয়ার কথা ছিল, আমরা অনেক ক্ষেত্রেই তা দেখছি না। এবং সেটা হলে এটা আরও কাজের গতি বাড়ত, বা মানুষের জন আকাঙ্ক্ষা যেটা, সেটার বাস্তবায়ন আমরা খুব ভালো দেখতে পারতাম। এটার পেছনে কি নির্বাচন, এই কারণে কি আপনারা বলছেন কিনা নির্বাচিত সরকার একটা এই সংকটগুলো? না, আমার নির্বাচনকে আপনি বিএনপির দাবির সাথে মিলাইলে হবে না। কেন হবে না? বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। এখন কেউ কেউ বলছেন যে নির্বাচন হইলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তা আপনার কি রাইট আছে আপনি বিএনপিকে ঠেকায় রাখবেন? এটা তো অন-ইলেভেনের থিওরি, যে বিএনপিকে মাইনাস করতে হবে, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মানুষ যদি বিএনপিকে ভোট দেয়,
বিএনপি ক্ষমতায় যাওয়া অপরাধ আর আপনার দায় আপনার অধিকার আছে আপনি নির্বাচন ঠেকিয়ে রাখবেন, এই ধরনের মানসিকতা কিন্তু কারো কারো আছে। আপনি কতদিন মানুষের অধিকারকে আপনি হরণ করে রাখবেন? নির্বাচন 1 মাস আগে হবে, 1 মাস পরে হবে, এটা নিয়ে তো আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছি। এখানে আমরা বলেছি একটা রোডম্যাপ। কেন বলেছি? সুনির্দিষ্ট। এটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের গসিপ, নানান ধরনের পিসপিসানি কিন্তু আছে। কেউ কেউ তো বলে নির্বাচনই হবে না, বলে ফেললো, হ্যাঁ পারবে না করতে। সেই পরিবেশ আপনি কেন তৈরি হতে দিচ্ছেন? সেই রকমের সন্দেহ অবিশ্বাস কেন তৈরি হবে এই সরকারের বিরুদ্ধে? কারণ আমরা তো জানি এই সরকার ব্যর্থ হইলে কারোর জন্য সেটা ভালো হবে না। আমরা বারবার বলবার চেষ্টা করছি সেই জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে সচল করা যায় এবং আমাদের দেশটার মধ্যে একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা বা ল অ্যান্ড অর্ডার বা সব কিছু আমরা যাতে নিয়ন্ত্রণ করতে পারি। সরকার যে একটা দুর্বল সরকার নানা কারণে, এটা তো প্রমাণিত। এটা তো প্রমাণিত। বিএনপি ক্ষমতায় আসবে না কে আসবে, যতক্ষণ পর্যন্ত আমি ক্যাটাগরি গেলে আপনাকে বলতে পারি, ধরেন পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের যদি হয়ে থাকে একটা স্টেবল গভর্নমেন্ট যারা 5 বছর ক্ষমতায় থাকবে বলে একটা মেসেজ আসবে জাতীয় অঞ্চল। এখানে অনেকগুলো আরো ইস্যু আছে, আপনার উন্নয়ন, একটা গণতান্ত্রিক সরকারের সাথে উন্নয়ন সহযোগী যারা, তারা যেভাবে ডিল করবে, আপনার একটা মানে টেম্পোরারি গভর্নমেন্টের সাথে সেভাবে তারা ডিল করবে না। তাদের নীতি আছে, তাদের পলিসি আছে, এটা একটা ইস্যু আছে। পুলিশের কথা ধরেন, পুলিশ মনে করছে যে এরা টেম্পোরারি একটা গভর্নমেন্ট থাকবে আর 6 মাস, হ্যাঁ আপনি ক্ষমতায় আসবেন, তো ও তো ভবিষ্যৎ ওই যে অস্তগামী সূর্যকে তো কেউ স্যালুট দেয় না, এটা তো স্বাভাবিক। আমরা রাজনীতি করেছি তখনও দেখেছি রানিং সভাপতির চাইতে সম্ভাবনাময় সভাপতির পিছনে লোক বেশি থাকে। তা এখন পুলিশ আপনার কমান্ড তো মানবে না ওইভাবে, হ্যাঁ মনে করবে যারা টেম্পোরারি গভর্নমেন্ট, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তাদের জন্য এখন যদি পোস্টিং ভালো না পাই বসে থাকি, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও কিন্তু আছে। সেই জন্য আমরা মনে করছি। আর একটা যেটা আছে সবচেয়ে বড় আশঙ্কার ব্যাপার, কনস্পিরেসি। সরকারকে ফেল করে। আপনাকে মনে রাখতে, আপনি যেটা বললেন, স্তরে স্তরে পলে পলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি, তাদের বিপুল অর্থ, আর সাথে তো আমাদের আল্লাহর রহমতে আমাদের প্রতিবেশীরা আছেই, হ্যাঁ বিরাট শক্তি নিয়ে আপনাকে নানান ছলে, নানান রঙে, নানান কৌশলে আপনাকে কিভাবে ফেল করানো যায়, কিভাবে ব্যর্থ করা যায়, কিভাবে একটা সংকটময় পরিবেশ তৈরি করা যায়, সেই প্রচেষ্টা আছে। সেই বিষয়ে তো আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন না হবে বাংলাদেশে স্টেবিলিটি, নানান ধরনের সংকট সম্ভাবনা, শুধু এটাকে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচন করতে হবে বিষয়টা তা না। আপনিও দেখছেন, আমিও দেখছি যে সংকট ঘনীভূত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি কালকে যদি নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, আমি বিশ্বাস করি সবকিছু ওই দিকে ধাবিত হবে এবং সংকট অনেকাংশে কমে যাবে। এটা শুধু বিএনপি ক্ষমতায় আসবে এই ইস্যু না, আমার দেশের ইস্যু, আমার দেশের স্থিতিশীলতার ইস্যু, আমার সার্বভৌমত্বের ইস্যু। জি, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আকবর হোসেন আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আকবর হোসেন, দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো। একটা হচ্ছে পুলিশের মনোবলের কথা বলা হচ্ছিল। 5 তারিখের পরে পুলিশের মনোবল যেভাবে ভেঙে গিয়েছিল আমরা দেখেছি মাঠ পর্যায়ে, সেটি কি এখন ফিরে এসেছে কিনা, আর যদি না এসে থাকে এর মূল কারণটা কি? এখানে পুলিশের মনোবল ফিরে না আসার আমি আসলে কোনো প্র্যাকটিক্যাল কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না যে কেন আসবে না। এদেশের মানুষও চাচ্ছে যে পুলিশ তার প্রপারলি ফাংশন করুক, সরকারও চাচ্ছে প্রপারলি ফাংশন করুক, রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে তারাও চাচ্ছে পুলিশ প্রপারলি ফাংশন করুক। এখন এতগুলো চাওয়া যখন একসঙ্গে হচ্ছে, তারপরেও কেন পুলিশ ফাংশনাল হচ্ছে না, এটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি কোনো যুক্তিতে এটা কুলাতে পারছি না। এরপরে আমার একটা জিনিস আমার মাথার মধ্যে আসে, সেটি হচ্ছে যে পুলিশের ভিতর একটা অংশ আছে যারা আসলে নিজেরাও ফাংশনাল হচ্ছে না, অন্যদেরকেও ফাংশন করতে দিচ্ছে না। এছাড়া আমি এটার আর কোনো রিজন দেখি না। কারণ আপনি দেখেন যে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনি যদি সরকার তো একটা ব্রড বিষয়, আপনি যদি সরকারকে একটু এইভাবে আলাদা করেন যে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ, তাদের কাজটা কি? যে তারা পলিসি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী ডিকটেট করবেন, সেটা যাতে বাস্তবায়ন হয় সেগুলো তারা দেখবেন। এখন আপনি আইনশৃঙ্খলাজনিত অবস্থার জন্য সেনাবাহিনী তারা মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমরা একসময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই কথা শুনলে ব্যাপক সমালোচনা হতো, তাই না? এবং এটা নিয়ে লোকের মধ্যে ভয়ও তৈরি হতো। এবং পুলিশকেও তাদের কাজ করা যাতে করতে পারে এই জন্য গভর্নমেন্টের দিক থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে মাঠ পর্যায়ে সেটার বাস্তবায়নটা কোথায়। যেমন আমি যদি একটা উদাহরণ তুলে ধরি, যে কিছুদিন আগে গুলশানে একটা ঘটনা ঘটেছিল যে এক ব্যক্তির বাসায় কিছু লোক ঢুকে পড়েছিল। তো সেখানে
ওই দল ভেতরে থাকা অবস্থায় সেখানে কিন্তু পুলিশ এবং আর্মি উভয়ই এসেছিল, এমন না যে তারা ওটা চলে গেছে, ব্যাপারটা তা না, তারা থাকা অবস্থায় কিন্তু পুলিশ এবং আর্মি উভয় এসেছিল। পরে পুলিশ এবং আর্মির সামনে দিয়ে সেই লোকগুলো বেরিয়ে গেল। পরের দিন এসে যখন অনেক সমালোচনা হলো, তাদের মধ্যে থেকে 3 জনকে আবার ধরা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ এবং আর্মি যেন সেই জায়গায় যখন গেলেন, তারা এই লোকগুলোকে তখনই অ্যারেস্ট করলেন না কেন? সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, পুলিশও ছিলেন, এমন না যে তারা পাননি। তাহলে পরের দিন আপনারা কেন অ্যারেস্ট করলেন? এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনি পুলিশ সেখানে যাবে, কাজটা তো তাদের, এটুকু এক্সিকিউট করবে কে? থানার ওসি, থানার মানে জেলার এসপি বা এএসপি, অ্যাডিশনাল এসপি, তারাই তো এটাকে ম্যানেজ করবে। এখন আপনি তারা যখন ওখানে ফাংশন করছেন না, উপদেষ্টা পরিষদের লোকজন গিয়ে তো আর সেখানে অপরাধী ধরে আনবে না। তাহলে আপনি একটা ঘটনা দিয়েই যদি বুঝতে পারেন যে তাহলে হচ্ছেটা কি, কেন এটা ফাংশন করছে না। এবং এখনও কিন্তু সেই পুরনো অভিযোগগুলো অল্প স্বল্প ঘুরে ফিরে আসে, কারণ সরকারের দিক থেকে একটা কঠোর নির্দেশনা আছে যে শক্তি প্রয়োগ করা যাবে না। তো সেটা তারা দিয়েছে আসলে একটা পরিবর্তিত পরিস্থিতিতে, যেহেতু অনেক রক্তের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা চাই না আমরা আবার পুরনো অবস্থাতে ফিরে যেতে, যেখানে পুলিশ আবার রাত বিরাতে মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাবে, রাস্তা থেকে তুলে নিয়ে যাবে, বেধড়ক লাঠিপেটা করবে, গুলি চালাবে। এটা আমরা কেউই চাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সরকার যখন একটু শিথিল মনোভাব দেখাচ্ছে, যখন হিউম্যান রাইটসটাকে আপহোল্ড করে তারা দেখাচ্ছে যে আমরা এটাকে কিভাবে ট্যাকেল করতে পারি, তখন কিছু গোষ্ঠী সেটা সুযোগ নিচ্ছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে, দায়িত্ব নিলে এই সংকট কেটে যাবে কিনা আপনি মনে করেন কিনা? শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে এই বিষয়গুলো যে আলোচনা করছিলেন, ভারতের এটা কথা বলবো, আপনি দেখেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান তারাও কিন্তু বলেছেন যখন রাজনৈতিক সরকার আসবে তখন সম্পর্কটাও স্বাভাবিক হবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। পুরো বিষয়টি কি আপনি মনে করছেন কিনা রাজনীতির সঙ্গে যুক্ত? দেখুন, সব কিছুই রাজনীতির সঙ্গে যুক্ত। জি, আপনি তো রাজনীতিকে শাসন ব্যবস্থা থেকে আপনি আলাদা করতে পারবেন না। আপনি যখন একটা ওভারঅল শাসন ব্যবস্থার কথা বলবেন, আপনি সেখানে পরতে পরতে রাজনীতির বিষয় আছে। ভারত যেভাবে বিষয়গুলোকে দেখছে, ভারতের সেনাপ্রধান যেভাবে কথাগুলো বলছে, তারা বাংলাদেশের ব্যাপারে কেন কমেন্ট করছে সেটা তারাই বলতে পারবে, বা আমরাও আজ করতে পারি তারা কেন এগুলো বলছে। আমি সেই প্রসঙ্গে গেলাম না। কিন্তু আমরা কি চাই, আমরা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চাই, এই ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই, কারোর মধ্যে আমাদের সন্দেহ নাই, বা সন্দেহ থাকা আসলে উচিত না। যেমন প্রধান উপদেষ্টা অলরেডি তো বলেছেন যে মার্চের, উনি একটা টাইম দিয়েছেন যে জুনের মধ্যে, বলেছেন 2026-এর জুনের মধ্যে ইলেকশন। সবশেষ বলেছে আজকে, মানে গতকালকে বলেছে যে ডিসেম্বর অথবা মার্চের মধ্যে। স্কাই নিউজকে উনি বলেছিলেন সম্ভবত এরকম একটা কথা। হ্যাঁ, এখন শহীদুল ইসলাম বাবুল ভাই যেটা বললেন যে নির্বাচন হয়তো 1 মাস আগে হবে বা 2 মাস আগে হবে, দ্যাটস নট এন ইস্যু। কিন্তু আমরা চাই যে আমাদের সোসাইটিটাকে আমাদের রিবিল্ড করতে হবে, দেশটাকে পুনর্গঠন করতে হবে। এবং এই পুনর্গঠনের জন্য মানে এখন তো এই সরকারটার নামই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তী সরকার। তা আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাই, এবং যেটা আমরা যাব, এটা আমাদেরই চাহিদা, এটার জন্য ভারতের বলতে হবে না আমাদের কি চাহিদা। কারণ ভারত গত 15 বছর আওয়ামী লীগ যখন একের পর একতরফা ভোটারবিহীন বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে নির্বাচন করেছে, তখন এই ভারতের হাইকমিশনার গিয়ে সবার আগে ফুলের তোড়া দিয়ে এসছে সে অনির্বাচিত সরকারকে। সুতরাং বাংলাদেশের জনগণ কিভাবে নির্বাচন করবে এবং সেটা কবে হবে, সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই মিলে এটা ঠিক করবে। জি, শহীদুল ইসলাম বাবুল, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম। আপনি দেখেছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং থেকে শুরু করে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে। অনেক জায়গায় বলা হচ্ছে এই সমস্ত গ্রুপকে পেট্রোনাইজ করা হচ্ছে এবং টাকা পয়সা দেওয়া হচ্ছে, এবং অনেক ঘটনাগুলো সাজানোভাবে করা হচ্ছে। যে ঘটনা ঘটছে সেখানে কীভাবে ক্যামেরা চলে গেল, এবং ঠিক যখন ঘটনাটা শুরু হচ্ছে তখন থেকে ক্যামেরা রোল দেওয়া শুরু হচ্ছে, যখন ঘটনা শেষ তখন ক্যামেরা কাটা হচ্ছে, এবং সেটা প্রফেশনাল মনে হচ্ছে। এটা কিন্তু সবার জন্য খুব আতঙ্কের বিষয়। আপনি রাজনীতিবিদ, আপনার জন্য যেমন আতঙ্কের, আমাদের জন্য তো আতঙ্কের বিষয়। হ্যাঁ, অনেকগুলো ঘটনা, রাইট, অনেকগুলো ঘটনা
পরিকল্পনা মেক করা, হ্যাঁ, একবারে শুটিং করার মতো এরকম ঘটনা আছে। তার মানে পরিষ্কার যে এর পিছনে অনুঘটক আছে, কেউ এর পিছনে কনস্পিরেসি আছে, সেই বিষয়টাতে আপনাকে বুঝতে হবে। আর ওই ভাই আকবর ভাই যেটা বলছিলেন যে পুলিশ কেন নির্লিপ্ত বা সক্রিয় হতে পারছে না, এই বিষয়ে আমার একটা দৃষ্টিভঙ্গি বা অবজারভেশন আছে। হয় না, ওই যুক্তিবিদ্যা একটা কথা আছে, কার্যকারণ, প্রত্যেক কাজের পিছনে একটা কারণ থাকে। যেমন গুলশানের ঘটনাটা আমি একটু অন্যভাবে দেখতে চাই। গুলশানের ঘটনাটা পুলিশ এবং আর্মি তাদের সামনে তারা বেরিয়ে গেল, তারা ধরলেন না, পরে ধরলেন। কারণটা কি জানেন? এই যে একটা মবের কুফল, সেই কুফলটা কিন্তু এই সরকারকেই আমরা দেখেছি। যখন আইনের শাসন থাকে না, দুর্বলতা থাকে, 5 তারিখের পরের প্রেক্ষাপট এক, কিন্তু 6 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে যখন এই মবের কালচার আপনি শুরু করবেন এবং আপনি নির্লিপ্ত ভূমিকা পালন করবেন, তখন আপনার নিয়োজিত পুলিশ বাহিনী বা আপনার অধীনস্থ পুলিশ বাহিনী, তখন তো তারা একটা সন্দেহ, অবিশ্বাস বা একটা কি বলবো, একটা আত্মবিশ্বাসের জায়গায় থাকবে যে তাকে ধরে আবার না আমি বিপদে পড়ি। এরকম ঘটনা তো ঘটেছে, হ্যাঁ, গাজীপুরে বা অমুক জায়গায় থানা থেকে কাউকে ধরার পরে এই ওসি উইথড্র হয়ে গেছে চাঁদাবাদির কারণে, এরকম ঘটনাও কিন্তু আছে। সেই জন্য পুলিশের মধ্যে কিন্তু আস্থা নাই, হ্যাঁ। এবং আপনি আইনের শাসনের যে একটা ঘাটতি, সরকার এখন যে ভূমিকায় আছে, 1 মাস আগে কিন্তু সরকার সেই ভূমিকায় ছিল না। এই ব্যত্যয়গুলো কিন্তু আছে। না হলে পুলিশ তার সামনে দিয়ে বেরোচ্ছে, পুলিশ ধরছে না, ওর ভয় আছে যে এটা তো একটা মবের ব্যাপার, এটা ধরে আবার আমি কি পেতে পারবো, এবং এটা সরকার এই বিষয়ে তো নির্লিপ্ত। এই ব্যাপারগুলো কিন্তু আছে, আপনি যেভাবেই বলেন, এটা একটা বিষয় আছে। আর আপনি যেটা বললেন, এর পিছনে কনস্পিরেসিও কিন্তু আছে। এগুলো ঘটানো হচ্ছে, করানো হচ্ছে দেখানোর জন্য যে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই, দেশে একটা মাচ্ছন্যায় চলছে, হ্যাঁ। সেই জন্য আমরা বলবো এই প্রত্যেকটা একটা ভাইস ভার্সা বা একটা কার্যকারণের কারণেই হচ্ছে। সরকারকে যতদিন তারা দায়িত্ব পালন করবে, তাদেরকে আমরা দেখছি এখন কিছু কিছু তারা হার্ড, এটা প্রশংসার দাবি রাখে, কিন্তু সরকারকে আরও দায়িত্বশীল হইতে হবে এবং আরও শক্ত ভূমিকা পালন করতে হবে। একই বিষয়ে আকবর হোসেন আপনার কাছে জানতে চাই, একসময় শুনতাম আমরা মগের মুল্লুক, এখন শুনছি মবের মুল্লুক। মানে কিছু হলে মব তৈরি হয় এবং কে কখন কোথায় মবের মধ্যে পড়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না। সবশেষ শাহবাগে আপনি জানেন যে পুলিশের সঙ্গে যে বিষয়টি হয়েছে, এটি কিন্তু একেবারেই খুব অ্যালার্মিং। আপনি বলবেন কিনা যে এভাবে পুলিশ কর্মকর্তাদের উপর আন্দোলনকারীরা পেটানোর ঘটনা এবং সেটা গণমাধ্যম কর্মীরা সেটা দেখেছে, এই বিষয়গুলো কি আসলে পরিস্থিতিকে পরিকল্পিতভাবে খারাপ করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, আমি ওই ঘটনাটা দেখলাম শাহবাগের, যেটা এটা তো ছিল মূলত ধর্ষণ বিরোধী একটা প্রতিবাদ থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাবেন, এরকম একটা বিষয় ছিল। এবং আপনি দেখেন যে এই সরকার ক্ষমতা আসার পরে এই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার স্মারকলিপি কেন্দ্র করে বা নানা রকমের বিভিন্ন গ্রুপ সেখানে অন্তত 1-150 গিয়েছে না, এরকম আমরা দেখেছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকার অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবং আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং মিনিমাম শক্তি প্রয়োগ করে অনেক সময় আপনার এই যে একটু গরম পানি মেরে পুলিশের তরফ থেকে, তখনও সেটা নিয়ে মানবাধিকার শেষের দিকে, শুরুর দিকে সেটাও করেনি। এখন আজকের ঘটনাটা, তিতুমির কলেজ দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের রাস্তা বন্ধ করে সরকার নির্বিকার। আজকের ঘটনা আমি যেটা দেখলাম, আমি সোশ্যাল মিডিয়াতে, আমি যদি ঘটনা ঠিক বুঝে থাকি, অনেকগুলো ভিডিও আমি দেখলাম এবং সবগুলো ভিডিও আমি অ্যানালাইসিস করলাম। সেখানে আমি দেখলাম যে আগে পুলিশের উপরে সাদা পোশাক, যিনি সিভিল ড্রেসে ছিলেন একজন কর্মকর্তার উপরে, ওনাকে আগে গিয়ে ঘুষি মারা হয়েছে, তারপরে হচ্ছে ঘটনার সূত্রপাত। এখন ব্যাপার হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে, আপনি সেই বিতর্ক আসলে করে লাভ নাই। এখন তারা হয়তো বলবে যে আমরা এখানে চাচ্ছিলাম, আমাদেরকে কেন করতে দেওয়া হয়নি, হ্যাঁ আমাদেরকে উত্তেজিত করা হয়েছে। এখন আমি যেটা বলবো যে এইখানে আজকে যারা পার্টিসিপেন্টস ছিলেন এরা সংখ্যা কিন্তু খুবই কম, কত হার্ডলি আমি জানি না 50-60 জন হবে এরকম। এবং সেখানে আপনি দেখেন এদের স্থায়িত্ব, তারা কিন্তু একেবারে খুব দীর্ঘ সময় যে সেখানে হতো তা না। এবং আমি মনে করি যে শাহবাগের আজকে যে ঘটনাটা ঘটেছে, এটার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। যদি সেখানে পুলিশের কোনো ভূমিকা থাকে, পুলিশ যদি বাড়তি শক্তি প্রয়োগ করে থাকে, অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে সেটারও একটা থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার। আর যারা সেখানে স্মারকলিপি বা বিক্ষোভ দিতে এসেছিলেন, তারা যদি সেখানে কোনো শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে সেটারও একটা থরো ইনভেস্টিগেশন করা দরকার। কারণ আপনি দেখেন এই ঘটনাটা কিন্তু এমন একটা সময় ঘটছে যে আমরা সবাই জানি যে আমাদের সোসাইটিতে নারীদের ডিগনিটিকে প্রোটেক্ট করতে হবে, এবং বেশ কিছু ঘটনা ঘটেছে নারীর প্রতি সহিংসতা বলেন কিংবা রেপ কেস বলেন। এখন এই ঘটনাগুলোর ব্যাপারে, প্রত্যেকটা ঘটনার ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে। মানে আপনি কি করতে পারে, সরকার তো অ্যারেস্ট করতে পারবে, এরপরে হচ্ছে সর্বোচ্চ তাকে আদালতে তুলতে পারবে, এবং আদালতে আইন যা আছে, এক্সিস্টিং ল যেটা আছে সেটা অনুযায়ী বিচার হবে।
হয়তো দুই একটা ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয় নাই, অনেক কথাবার্তা ভরে অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমি মনে করি যে যদি এটা হয়ে থাকে, এটা আসলে জানা দরকার কারা করেছে এবং কেন করেছে। আপনি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেন, আপনি বিশ্লেষণও করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করেছেন। এই যে সামাজিক অবক্ষয়ের যে কথাটি হচ্ছে না, তো আমরা এই যে এখন যখন এই মাগুরার ঘটনাটা দেখছি, সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে, সবাই প্রতিবাদ করছে, আমরাও করছি, কিন্তু অনেকগুলো বিষয় বাংলাদেশে হয়েছে, মুনিয়ার বিষয়টি, তনুর বিষয়টি, নুসরাতের বিষয়টি, সেগুলো কিন্তু একটা পর্যায়ে এসে আর সেই অর্থে কিন্তু আলোচনায় আসেনি। এটা কি সামাজিক মানে কি বলবো, ভারসাম্যহীনতা কিনা? অর্থাৎ একটা ধনী, একটা গরিব, একটা খুবই নিম্নবিত্ত, একটা উচ্চবিত্ত, আমরা গণমাধ্যম কর্মীরা, আপনার গণমাধ্যম কর্মী হিসেবে জানতে চাই, গণমাধ্যম কর্মীরাও কি এক্ষেত্রে বৈষম্য করি কিনা? দেখুন, আসলে প্রত্যেকটা ঘটনা হচ্ছে মানে এক্সক্লুসিভ আর কি, এক্সক্লুসিভ ইন এ ওয়ে যে আপনি ওই ঘটনাটার যে পারিপার্শ্বিকতা, ওইটার যে প্রেক্ষাপট, আপনি ওইটা দিয়ে ওই ঘটনাটাকে বিচার করতে পারবেন। একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার আসলে মেলে না, এবং মানুষের ইমোশনও সবসময় একসঙ্গে কাজ করে না। আপনি যে ধরেন সবগুলো ঘটনা হয়তো একই রকম, কিন্তু আপনার ইমোশনের একটা আউটবার্স্ট হবে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে। মানুষের আবেগটা ওই রকমই হয়। হয়তো ওই যেটা বলছিলেন যে বড় লোকের ক্ষেত্রে যেটা হয় না, গরিবের ক্ষেত্রে হয়তো ইমোশনটা বেশি কাজ করে, কারণ এই সোসাইটিতে আমাদের মানুষের একটা টেন্ডেন্সি আছে, মানুষ অলওয়েজ নির্যাতিত এবং নিষ্পেষিতের পক্ষেই একটু কথা বলতে সরব হয়, এটা হিউম্যান টেন্ডেন্সি এটা, এবং সেটাই হবে। জি, শহীদুল ইসলাম বাবুল, অর্থ পাচারের বিষয়ে একটু আপনার কথা বলতে চাই। বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কয়েকশো কোটি ডলারের মধ্যে ফেরত আনা সম্ভব হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ ফেরত আনার। বিগত দিনে আপনারা টকশোতে সহ বিভিন্ন জায়গায় বলছিলেন যে বাংলাদেশটা একেবারে মানে কি ফোকলা করে দেওয়া হয়েছে অর্থ পাচার করে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে যদি আমরা দায়িত্ব পাই, যদি আপনারা দায়িত্ব পান, সেক্ষেত্রে আপনারা এই অর্থ ফেরত আনার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? শোনেন, এই যে একটা কমিশন হয়েছিল এই দুর্নীতি অর্থ পাচার নিয়ে, তারা কিন্তু একটা দায়সারা গোছের একটা রিপোর্ট, কোথায় কে কতটুক করেছে বিস্তারিত কিন্তু কোনো কাজ ওইভাবে আমরা দেখিনি। কিন্তু আপনি যেটা বললেন 635 কোটি টাকা, এটা তো ওই যে একজন অর্থমন্ত্রী ছিলেন মোহিত সাহেব, 4000 কোটি টাকা নাকি 10,000 কোটি টাকা, উনি বলছেন এটা পিনাট, এবং উনি এটাও বলেছেন, খুব সরস স্বীকারোক্তি ছিল, যে পুকুর চুরি না সমুদ্র চুরি হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, এই যে শেখ মুজিব সাহেব, আমরা তো অনেক কথা তখন বলতে পারিনি, ঘাড়ের উপর একটা তরবারি থাকতো এখানে টকশোতে, তারপরে যতটুকু বলা যায় ফাইট করা যায় আমরা করেছি, আপনারা সাক্ষী। এই যে শেখ মুজিবের ছোট মেয়ে শেখ হাসিনার কথা বাদই দিলাম, সমুদ্র টমুদ্র মানে ছেলে মেয়ে মিলে, এটা তো একটা মানে কি বলবো, একটা এই পরিবারটাই তো আসলে একটা কেমন পরিবার, একেবারে মিশেল, কোনো বাঙালি তো এর মধ্যে আছে, কতটুকু আছে আমি জানি না, শেখ রেহানা বলেন, শেখ হাসিনা বলেন, বা ওই যে আরও তাদের বৃহৎ পরিবার যেটা 36 জন এক পরিবারের এমপি, 36 জন, বাংলাদেশটাকে একটা তালুক বানাই ফেলছিল। এই যে জাবেদ সাইফুল, এই জাবেদ চট্টগ্রামের 600 সম্পত্তি নাকি তার, শুধুমাত্র কি বলে আমেরিকায়, এই ইউকেতে 600 সম্পত্তি, দুবাইয়ে বিলাসবহুল রিসোর্ট, এবং রিয়েল এস্টেট খাতে মিলিয়ন মিলিয়ন বিনিয়োগ। আচ্ছা, শেখ মুজিবের মেয়ে শেখ রেহানা লন্ডনের হ্যাম্পস্টেড, তার মধ্যে ফ্রগলিন, পৃথিবীর সবচাইতে অভিজাত এলাকা বলা হয় ফ্রগলিনকে, মানে আপনি যদি গোটা পৃথিবীকে বিস্তার করেন, এই এলাকায় সবচাইতে জমির দাম, বাড়ির দাম বেশি। কিভাবে শেখ রেহানা বাড়ি থাকে, আরও বাড়ি তার মেয়ের নামে, এবং মন্ত্রিত্বই তো চলে গেল, হ্যাঁ, সেখানে সব কিছু এখন সামনে আসছে। আপনি 635 কোটি টাকার একটা হিসাব নিয়ে আসেন, বেনজিরের কত টাকা ছিল। আপনি যদি থরো ইনভেস্ট করতে পারেন, এবং প্রকৃত চিত্র বলা হয় যে এই এক পরিবার যত লুণ্ঠন করেছে, আমার ধারণা যে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটুকু করতে পারছে কিনা জানে না, একেবারে গোটা দেশটাকেই তো মানে একটা তাদের পৈতৃক সম্পত্তি তারা মনে করতো, যখন যেভাবে যা বলতো তাই হতো। ছেলে একজন আমেরিকায় দুবাইতে, মেয়ের নামে, মেয়ের ছেলের কি মেয়ের জামাইয়ের নামে যখন যেভাবে মনে করেছে, এই যে এসালম দিয়ে নিয়েছে, এই যে ব্যাংকগুলো দিয়েছে, এক একটা মানে ধনকুবের, শুধুমাত্র এরা এই পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, কারণ এই টাকা লুণ্ঠনকে জায়েজ করবার জন্য। কি লাভ হলো আপনি দেখেন, সালমান রহমানের পরিণতি, এত টাকা লুট করলো, তাদের কি ছেলে মেয়ে নাই, তাদের পরিণতি আপনি দেখছেন না? সেই জন্যই অনেক কিছু শিক্ষা নেবার আছে। এই দক্ষিণী বাংলা, এই গরিব দেশ, আপনি কত টাকা আপনি লুণ্ঠন করবেন, কত টাকা আপনার প্রয়োজন হয়, এটা একটা ফোবিয়া আসলে। এই যে টাকা লুট করার, এটা ফোবিয়া। ভবিষ্যতের আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকেরই শিখবার ব্যাপার আছে। মানুষের জীবনে টাকা প্রয়োজন হয়, আচ্ছা কত টাকা,
কিভাবে, কি প্রয়োজন, এই টাকার কি মূল্য, কি কাজে লাগে আপনি বলেন? আপনার কি ঘুম হয় না? আপনি কি ভাত খান না? আপনার সন্তান কি পড়ালেখা করে না? এর জন্য কত টাকা লাগে? হ্যাঁ ঠিক আছে, আরো উন্নত মানের জীবনের জন্য আপনি আরো টাকার প্রয়োজন হলো, কিন্তু মানে এর কোনো শেষ নাই। শেষ কোটি টাকা কেউ আয় করে নাকি কেউ মরতে পারে না। তো এদের অবস্থা হয়েছে তাই, ফুলে ফুলে ফেপে ফেপে একটা কি বলে একটা কুম্ভকর্ণ, আকাশ বাতাস নদী নালা, এই জমি, এই শেয়ার মার্কেট, এই মানে কোনটা তারা বাদ রেখেছিল আপনি বলেন? কোনটা বাদ রেখেছিল? এবং সব কিছু মিথ্যা। আর খালেদা জিয়া, তাকে আপনি বলেন যে এতিমের টাকা মেরেছে, 2 কোটি না 3 কোটি টাকা, 3 গুণ হয়েছে, টাকার জায়গায় টাকা আছে। কি নিষ্ঠুর রসিকতা আপনি বলেন, কি নিষ্ঠুর রসিকতা এই দেশে। তো এইটা যা হবার হয়েছে, পরিণতিও যা হবার তাই হয়েছে। সেই জন্যে আমরা যারা রাজনীতি করি বা যারা প্রশাসন যন্ত্রে আছেন, তাদের প্রত্যেকেরই আমার মনে হয় এই ঘটনা থেকে, সর্বশেষে এই ঘটনা থেকে অনেক কিছু শিখবার আছে, যদিও আমরা শিখি না। শিখি না। জি, আকবর হাসান, পাচার হওয়া অর্থের বিষয়ে আপনার কাছে জানতে চাই, এই টাকাগুলি আসলে কি ফেরত আনা সম্ভব হবে কিনা? দেখুন, সম্ভব, এটা কঠিন, ডেফিনেটলি কঠিন। কারণ যে দেশ থেকে টাকা বেরিয়ে যায় এবং যে দেশে টাকাটা যায়, তাদের জন্য তো এটা একটা অ্যাসেট। এবং পৃথিবীর বহু দেশ, তারা কিন্তু এরকম টাকা তারা আর্ন করার জন্য নানা সিস্টেম তারা করে রেখেছে। গোল্ডেন ভিসা, এই সেই, বাড়ি কিনলে নাগরিকত্ব, অনেক কিছু তারা এগুলো লিগেলি করে রেখেছে। এবং তাদের এসব নিয়ে কোনো প্রশ্ন নেই যে আপনি সেই টাকাটা সেখানে ইনভেস্ট করলে আপনি নাগরিকত্ব পাচ্ছেন বা সেখানে একটা পিআর পাচ্ছেন, এরকম বিষয়গুলো আছে। কিন্তু অ্যাটলিস্ট আমরা এটা নিয়ে যদি উদ্যোগটা শুরু করি, যেটা সরকার উদ্যোগটা শুরু করেছে বলে এটা আমরা দেখতে পাচ্ছি বা তারা বলছেন। এবং এখানে একটা হোপের জায়গা যেটা হচ্ছে যে এখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার যেহেতু একটা গুডউইল আছে ওয়ার্ল্ড ওয়াইড, উনি এই চেষ্টাটা করে দেখতে পারেন। এবং এতে করে যেটা হবে, হয়তো এখানে আমরা কিছু পজিটিভ রেজাল্ট পেতেও পারি। বাট তারপরেও আমি বলবো যে খুব আমরা যদি মনে করি বাইরে থেকে যে এটা নিয়ে ওভার অ্যাম্বিশিয়াস হওয়া, যে আমরা আমাদের আকাঙ্ক্ষাটা বা আমাদের প্রত্যাশাটা যেন খুব একেবারে খুব ইমিডিয়েট কিছু হয়ে যাবে, এরকম যেন কোনো প্রত্যাশা না করি। কারণ এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেভাবে কাজ করে, সেখানে কিন্তু অনেক কমপ্লেক্সিটিস আছে, যে আপনি চাইলেই টাকা চাইবেন আর তারা দিয়ে দিবে, ব্যাপারটা ওরকম না। সুতরাং এটা সমসাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমরা কাজটা শুরু করি, এবং আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই বছরের মধ্যেই হয়তো কয়েকশো কোটি ডলার না বা এটা ফেরত আনার জন্য হয়তো সম্ভব হলেও হতে পারে, এরকম একটা কথা বলেছেন। ওইটা খুবই ভালো কথা, আশার কথা। যদি আমরা এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে, তার যদি আমরা 50%ও আমরা রিকভার করতে পারি, এটাও আমাদের জন্য হিউজ। সুতরাং আমি ব্যাপারটাকে ওইভাবে দেখছি। এবং এটা কিন্তু একটা লং টার্ম এবং কন্টিনিউয়াস প্রসেস, যে এই গভর্নমেন্ট শুরু করে দিলেই যে তারা শেষ করতে পারবে এরকম না। পরবর্তীতে যারা আসবেন ক্ষমতায়, তাদের জন্য কিন্তু এই কাজটাকে এগিয়ে নিতে হবে এবং এটার তাহলে একটা পরিণতি হয়তো হলেও হতে পারে। জি, আলোচনা শেষ করবো শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে, যেটা দিয়ে শুরু করেছিলাম, নির্বাচন, ন্যূনতম সংস্কার করে আপনারা চাচ্ছেন নির্বাচন। সেই নির্বাচনের যদি হয়, কোন সময় হলে ভালো হয় বা কোন কোন বিষয়ে সংস্কার, ন্যূনতম সংস্কার? আচ্ছা, দুইটা বিষয় শেষ করে বলবো, আমি জানি না কতটুকু সময় আছে। শোনেন, ন্যূনতম সংস্কার বলতে সংস্কার বাংলাদেশে অনেক হয়ে গেছে। কেন হয়েছে আমি বলি, কতটুকু হয়েছে আমি বলি। এই যে কেয়ারটেকারের প্রভিশন বাংলাদেশে ছিল না, আমরা সেটা পুনঃস্থাপিত করতে পারছি এবং পার্মানেন্টলি পুনঃস্থাপন করছি। আমি মনে করি এর মধ্য দিয়ে সংস্কারের 60% অর্জন হয়ে গেছে। আপনি দেখেন, এই যে তারেক রহমানের বক্তব্যের কথা বলা হলো, বেগম খালেদা জিয়া সেদিন বক্তব্য দিলেন, বা প্রফেসর ইউনূস বা উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ, আপনারা কি তাদের বক্তব্যে বা জীবন আচারে বা কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজে কখনো খিস্তি খেউর বিদ্বেষ, যেটা হাসান মাহমুদ, যেটা শেখ হাসিনা, হ্যাঁ, বা ওবায়দুল কাদেররা যে রাজনীতি করতো, দেখছেন? দেখেননি তো? এটা একটা পরিবর্তন না? শেখ হাসিনা বক্তৃতা দিলেই তো প্রথমে খালেদা জিয়ার নামে 5 মিনিট গালাগালি করতো, তারেক রহমানের নামে গালাগালি করতো, এমন সব অশ্লীল বাক্য, মিথ্যা, অসত্য, হ্যাঁ, শুরুই করতো। রোজা বলেন আর যাই বলেন, তারপরে কুমড়ার হালুয়া মালুয়া, কি বেগুনি টেগুনি, লেবু শুকাই, কত ধরনের কত তত্ত্ব, কত কি। আসলে আমরা আবার এটাও ঠিক যে তাদের বক্তব্যে অনেকে আবার বিনোদনও খুঁজে পাইতো, আমরা ওইটা আবার মিস করছি। ওবায়দুল কাদের নাই, তাকে আসলে অনেকে আবার মিসও করে, হ্যাঁ, যে বিনোদনকে দিবে, বিনোদনকে ভিউ কমে গেছে, টিআর কমে গেছে, হ্যাঁ, আপনাদের এই জন্য বিনোদনের লোকটুকু নাকি লাগে, সেটা বলছি না, যাই হোক, দুষ্টামি না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই হাসান মাহমুদ, এই ওবায়দুল কাদের, এই যে ক্লাউন বা শেখ হাসিনা, হ্যাঁ, এগুলো তো আমাদেরকে দেখতে হচ্ছে না। এই যে বিদ্বেষ, প্রতিহিংসা, দাঁত খিচানি, এটা কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই? আপনি মনে করেন হয়েছে? তো তারপরে বাকি অনেকগুলো সংস্কার আরো রয়েছে। আমি একটা সংস্কারের কথা শুধু বলি,
বিএনপিও তো 31 দফা দিয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেটা বিএনপি আগে বলেনি, এইবার বলেছে। এটা কমিটমেন্ট জাতির সাথে। আপনি মনে করেন একটা রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে দিল, এত প্রচার করলো গ্রামে গঞ্জে, সেগুলোর থেকে তারা বের হয়ে চলে যাবে, নতুন করে তারা একেবারে মানে পুরাই ইউটার্ন করবে, এটা হবার সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হবার কখনোই সুযোগ নাই। আর সবচাইতে বড় কথা হলো যে আপনি যে কেয়ারটেকারের প্রভিশনটা আনতে পারছেন, আমি মনে করি না এই কেয়ারটেকার প্রভিশন এখান থেকে বিলোপ করতে পারে। এখন আপনার কাজ হলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন তাদেরকে কিভাবে সত্যিকার অর্থে ফাংশনেবল করা যায়, এবং এই নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে, শুধু এই নির্বাচন না, এর পরবর্তী নির্বাচন এবং তার পরবর্তী নির্বাচন, সেই পদে কি কি অব্লিগেশন এবং ব্যারিকেড আছে সেই জায়গাটা আপনি পরিষ্কার রাখবেন। আপনি দেখবেন অটোমেটিক্যালি রাজনৈতিক দল এবং সরকার তার নিজের পরিবর্তন করতে বাধ্য হবে। শুধু এই জায়গাটা আপনি ক্লিয়ার রাখেন। জি, অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এবং আকবর হোসেন আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।